সালটা ছিল 2013। সেই সময় আমি এবং আমার বন্ধু কবির দুজনেই একসাথে একটি ভাড়া করা মেসে থাকতাম। আমরা তখন ছাত্র, পড়াশোনার চাপে এবং ভবিষ্যতের চিন্তায় বিভোর। আর 10টা সাধারণ রাতের মতোই সেই রাতটা ছিল। আমরা দুজনেই পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঘড়িতে তখন সময় রাত 10টা। আমরা বিছানায় শুয়ে শুয়ে এদিক সেদিকের গল্প করছিলাম। মেসের জীবন যেমনটা হয় আর কি, সারাদিনের ক্লান্তি শেষে একটু আড্ডা, একটু অবসর। পরিবেশটা বেশ শান্তই ছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কবিরের ফোনে তার বাড়ি থেকে একটা কল আসে। ফোনটা রিসিভ করার পর কবিরের মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে যায়। কথা বলতে বলতে ওর মুখের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিল। চেহারাটা হয়ে গেল ফ্যাকাশে। কয়েক মুহূর্তের জন্য ও কোনো কথাই বলতে পারছিল না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ও ফোনটা কেটে দিল এবং প্রায় চিৎকার করে বলে উঠল, কামাল, বড় বিপদ হয়ে গেছে রে। আব্বার শরীর খারাপ, অবস্থা খুবই সিরিয়াস। আমাকে এখনই এই মুহূর্তে বাড়ি যেতে হবে। ওর গলার স্বরে এমন একটা আতঙ্ক আর হাহাকার ছিল, আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। ওর সেই ঘাবড়ে যাওয়ার চেহারা দেখে আমার বুকের ভেতরটাও কেঁপে উঠল। আমরা দুজনেই তড়িঘড়ি করে উঠে পড়লাম। কোনো মতে জামা কাপড় জড়িয়ে নিলাম। কবিরের বাড়ি যাওয়ার জন্য আমরা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেলাম। আমাদের মেসেরই আর এক বন্ধুর কাছে একটা বাইক ছিল। আমরা তার কাছ থেকে বাইকটা চেয়ে নিলাম এবং কাল বিলম্ব না করে তখনই সেখান থেকে রওনা দিলাম। আমরা ভেবেছিলাম যেহেতু রাত হয়েছে, রাস্তায় জ্যাম বা ট্রাফিক থাকবে না, আমরা দ্রুত পৌঁছে যেতে পারবো। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, রাস্তার মাঝখানে গিয়ে দেখি বিশাল জ্যাম। সম্ভবত কোনো তেলের ট্যাঙ্কার নষ্ট হয়ে গেছে এবং সেটা রাস্তার মাঝখানে পড়েছিল, যার কারণে ট্রাফিক একেবারে ধীর গতির হয়ে পড়েছিল। গাড়িগুলো পিঁপড়ার মতো ধীর গতিতে এগোচ্ছিল। আমাদের বাইক থাকা সত্ত্বেও ভিড় কাটিয়ে এগোতে বেশ কষ্ট হচ্ছিল। কবিরের অস্থিরতা বাড়ছিল প্রতিটা মুহূর্তে। সে বারবার হর্ন দিচ্ছিল, যদিও তাতে কোনো লাভ হচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা ধরে এই অসহ্য জ্যাম আর উৎকণ্ঠার পর আমরা অবশেষে কবিরের বাড়ির এলাকায় পৌঁছালাম। আমরা যখন বাড়ির কাছাকাছি পৌঁছালাম, তখন দূর থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেই বুক ফাটা কান্নার শব্দ শুনেই কবিরের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। আমিও বুঝতে পারলাম যে কোনো বড় অঘটন ঘটে গেছে। বাইকটা রেখে আমরা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরের বাবা, যাকে আমি চাচা বলে ডাকতাম, তিনি বিছানায় শুয়েছিলেন। তার মুখ দিয়ে অদ্ভুত এক ধরনের গড়গড় শব্দ বের হচ্ছে। মনে হচ্ছিল গলার ভেতর কফ বা অন্য কিছু আটকে গেছে। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল প্রচণ্ড কোনো বৈদ্যুতিক শক খেয়েছেন। তার এই করুণ অবস্থা দেখে কবিরের মা এবং বোন অঝরে কাঁদছিল। আশেপাশের প্রতিবেশীরা ওনাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই শোকের সামনে কোনো সান্ত্বনাই কাজে আসছিল না। আমি এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করলাম এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের জন্য কল করলাম। ফোনের ওপাশে অপারেটরের সাথে কথা বলে ঠিকানা বুঝিয়ে দিই। তারপর ফোনটা কবিরের হাতে ধরিয়ে দিলাম, যেন সঠিক লোকেশনটা গাইড করতে পারে। কবির যখন কাঁপা কাঁপা গলায় অ্যাম্বুলেন্স চালককে বাড়ির রাস্তা বোঝাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটা বিকট শব্দ হলো। মনে হলো যেন কেউ খুব জোরে শেষবারের মতো শ্বাস টেনে নিল। একটা হিঁচকে ওঠার মতো শব্দ, আর তারপর সবকিছু শান্ত। কবিরের বাবার শরীরটা একদম স্থির হয়ে গেল। আর কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। সেই ভুতুরে গড়গড়ে আওয়াজটা, সেটাও থেমে গেছে। ঘরের ভেতরে নেমে এলো এক ভয়াল পিনপতন নিস্তব্ধতা। সেই মুহূর্তে শুধু কবিরের মায়ের চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা সবাই স্তব্ধ হয়ে চাচার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম চাচার মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই তাঁর জীবন্ত শরীরটা সাদা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘরের চারপাশে তখন কান্নার রোল পড়ে গেল। কবিরও নিজেকে আর ধরে রাখতে পারল না। বাবার
বুকের উপরে আছড়ে পড়ে সে বেসামাল হয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সেই দৃশ্য দেখা আমার জন্য ছিল এক কঠিন পরীক্ষা। আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কান্নার আওয়াজ শুনে আরো প্রতিবেশীরা ছুটে এলো। এরই মধ্যে কেউ একজন পুলিশকে খবর দিল, কারণ মৃত্যুর ধরনটা খুব স্বাভাবিক ছিল না। মুখ দিয়ে ফেনা ওঠা, শরীর কাঁপা, এসব দেখে লোকের মনে সন্দেহের দানা বাঁধল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি একসাথে কবিরের বাড়ির সামনে এসে থামল। পুরো বাড়ি তখন মানুষে গিজগিজ করছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলো, বাড়ির লোকদের সাথে কথা বলল এবং তৎক্ষণাৎ জানিয়ে দিল যে এই লাশের পোস্টমর্টম করা জরুরি, কারণ এটি এখন একটি পুলিশি কেস হয়ে গেছে। কবিরের পরিবার অনেক অনুনয় বিনয় করল, পুলিশের হাত পা ধরে কান্নাকাটি করলো যাতে পোস্টমর্টম না করা হয়। মৃতদেহকে কাটাছেঁড়া করা নিয়ে আমাদের এক ধরনের স্পর্শকাতরতা থাকে, কিন্তু পুলিশ নিজেদের অবস্থানে অনড় রইল। তারা বলল, আইন সবার জন্য সমান। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বডি ছাড়তে পারবো না। লাশ এখনই আমাদের সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনারা চাইলে কেউ আমাদের সাথে আসতে পারেন। কবির কিছুতেই তার বাবার লাশ একা ছাড়তে রাজি ছিল না। সে সাথে সাথে অ্যাম্বুলেন্সে উঠে পড়ল। বন্ধু হিসেবে আমিও তাকে একা ছাড়তে পারলাম না। আমিও তার পিছু পিছু গিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। চাচার লাশটা স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো। তখন অ্যাম্বুলেন্সের ভেতরে লাশের সাথে আমরা তিনজন জীবিত মানুষ, আমি, কবির এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর আমাদের ঠিক পেছনেই সাইরেন বাজিয়ে আসছিল পুলিশের গাড়ি। তখন ঘড়িতে কয়টা বেজেছিল আমার মনে নেই, তবে রাত আনুমানিক 12টা থেকে 12:30টার মতো হবে। ঢাকার রাস্তাঘাট তখন বেশ ফাঁকা, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেনের একঘেয়ে করুণ শব্দ রাতের নিস্তব্ধতাকে চিরে এগিয়ে যাচ্ছিল। কবির আমার পাশে বসে নিঃশব্দে কাঁদছিল। আমি ওর কাঁধে হাত রেখে চুপচাপ বসেছিলাম। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা ছিল না। চারপাশের পরিবেশে এক অদ্ভুত অস্বস্তি ছিল, যেন বাতাসের মধ্যেও ভয় মিশে আছে। অ্যাম্বুলেন্সের ভেতরের সেই গুমোট ভাব আমার দম বন্ধ করে দিচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সোজা গিয়ে থামল হাসপাতালের মর্গের সামনে। তখন রাত প্রায় 1টা বাজে। বাইরে বেশ ঠান্ডা বাতাস বইছিল। হাসপাতালের ওই কোণটায় কেমন যেন একটা অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা আছে। সাইরেন বন্ধ হয়ে যাবার পর সেই অস্বস্তি আরো বাড়তে শুরু করে। পরিবেশটা আরো ভারী হয়ে যায়। ড্রাইভার দরজা খুলে দিল। আমি আর কবির মিলে ড্রাইভারের সাহায্যে স্ট্রেচারটা নিচে নামালাম। পুলিশরা আমাদের পেছনে পেছনে হাসপাতালে এসে পৌঁছালো। প্রথমে লাশটাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দিলেন এবং পোস্টমর্টমের জন্য কাগজে লিখে দিলেন। এরপর লাশটিকে একটি সাদা কাপড়ে আপাত মস্তক মুড়িয়ে সোজা মর্গের দিকে নিয়ে যাওয়া হলো। কবির আর আমি প্রতি মুহূর্তে লাশের সাথেই ছিলাম। লাশটাকে নিয়ে যাওয়া হলো মর্গের পাশে একটা লম্বা অন্ধকার করিডোরে। সেই করিডোরের শেষ মাথায় একটা অন্ধকার কোণে স্ট্রেচারটা রেখে দেওয়া হলো। করিডোরের সেই জায়গাটা ছিল ভীষণ জরাজীর্ণ আর ভুতুড়ে। আমি, কবির এবং একজন পুলিশ কনস্টেবল, আমরা তিনজন সেখানে একটা জায়গায় বসলাম। আমাদের থেকে কিছুটা দূরে একটা নড়বড়ে চেয়ারে বসেছিল এক বুড়ো চৌকিদার। তার চেহারাটাও বেশ অদ্ভুত, চোখের নিচে কালি পড়া, চামড়া কুঁচকানো। সে আমাদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এত রাতে না, পোস্টমর্টম তো আজ হবে না। ডাক্তার সেই সকালেই আসবেন, লাশটা এখানেই থাকবে। আমি জানতাম সরকারি হাসপাতালের নিয়ম এমনই হয়। অবাক হলাম না, কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। কিছুক্ষণ পর সেই পুলিশ কনস্টেবলটি ফোনে কথা বলতে বলতে করিডোরের বাইরে চলে গেল। সম্ভবত তার ডিউটির আপডেট দিচ্ছিল বা ব্যক্তিগত কোনো কল ছিল। আমি আর কবির আবার একা হয়ে গেলাম। জায়গাটার বর্ণনা দেওয়া কঠিন। দেয়ালগুলোতে পুরনো পানের পিক আর বিভিন্ন দাগ লেগে আছে।
বাতাসে ছিল পচা ফিনাইল আর ফরমালিনের তীব্র গন্ধ। সেই গন্ধে আমার মাথা ধরে আসছিল। করিডোরের কিছু অংশ ছিল অন্ধকারে ঢাকা, আর যেখানে লাইট জ্বলছিল সেখানেও জমেছিল ধুলো আর মাকড়সার জাল। আমি তাকালাম ওপরের দিকে, ভাবলাম হয়তো ফ্যান চলছে, কিন্তু অবাক হয়ে দেখলাম সেখানে কোনো ফ্যান নেই। অথচ হঠাৎ করেই পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। ওই নির্দিষ্ট জায়গাটাতে অস্বাভাবিকভাবে ঠান্ডা বাড়তে শুরু করলো। মনে হচ্ছিল কেউ যেন খুব শক্তিশালী এসি চালিয়ে দিয়েছে এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে গেছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না বন্ধ করিডোরে হঠাৎ এত ঠান্ডা বাতাস আসবে কোত্থেকে। ঠিক তখনই ওই বুড়ো চৌকিদার তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে হেঁটে দরজার দিকে গেল। তারপর পেছনের একটা ছোট জানালা দিয়ে উঁকি দিয়ে আমাদের উদ্দেশ্য করে বলল, তোমরা দুজন এখানেই আছো তো? একটু খেয়াল রেখো, আমি বাথরুম থেকে আসছি, মিনিট দুয়েকের ব্যাপার। এই বলে সেও সেখান থেকে চলে গেল এবং করিডোরের বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এখন সেখানে কেবল আমরা দুজন, আমি আর কবির। আর আমাদের সামনে সাদা কাপড়ে ঢাকা কবিরের বাবার লাশ। পরিবেশের নিস্তব্ধতা এত গভীর ছিল যে আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও কানে বাজছিল। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। চৌকিদার গেছে প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে, কিন্তু তার ফেরার নাম নেই। পুলিশ কনস্টেবলও ফিরছে না। হঠাৎ কবির আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরল। ওর হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। আমি চমকে ওর দিকে তাকালাম। ও কোনো কথা না বলে চোখের ইশারায় আমাকে তার বাবার লাশের দিকে তাকাতে বলল। আমি ওর দৃষ্টি অনুসরণ করে তাকালাম, আর তারপর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ওই সাদা চাদরের নিচে লাশটা থরথর করে কাঁপছে। পুরো চাদরটা কাঁপছে, যেন ভেতরের মানুষটা প্রচন্ড শীতে ঠকঠক করছে। অথচ কবিরের বাবার মৃত্যু নিশ্চিত করা হয়েছে ঘন্টাখানেক আগেই। ডাক্তার নিজে চেক করেছেন। আমরা দুজনেই পাথরের মতো জমে গেলাম, একে অপরের দিকে তাকালাম, কিন্তু আতঙ্কে আমাদের গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। করিডোরের ভেতরেই সেই ম্লান সাদা টিউব লাইটের আলোয় আমি দেখলাম কবিরের চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, কামাল, এখন কি হতে পারে? আব্বা কি এখনো বেঁচে আছে? ওর কথাটা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মৃত মানুষ বেঁচে ওঠা, এটা কি সম্ভব? আমি আবার লাশের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে যেমন হঠাৎ করে কাঁপুনি শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই সব নড়াচড়া থেমে গেল। আবার সবকিছু আগের মতো শান্ত। লাশটা স্ট্রেচারে এমনভাবে পড়ে রইল যেন কিছুই হয়নি। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। ভয় তখন আমাদের হাড়ের মজ্জায় গেঁথে গেছে। ঠিক তখনই দেখলাম পুলিশ কনস্টেবল ফিরে এসেছে। সে পেছনের একটা জালি দেয়া জানালায় টোকা দিল এবং গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কেউ এসেছিল নাকি পোস্টমর্টমের জন্য? আমি না সূচক মাথা নাড়লাম। সে তখন চৌকিদারের খালি চেয়ারটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আর ওই বুড়োটা কোথায় গেল? কবির কোনো মতে সামনে নিয়ে বলল, উনি বাথরুমে গেছেন। কনস্টেবলের চেহারায় বিরক্তির ছাপ। সে একবার লাশের দিকে তাকালো, তারপর আমাদের দিকে তাকালো, এরপর বলল, শোনো কবির, তুমি একটু বাইরে এসো, কিছু কথা আছে। কবিরের বাইরে যাওয়ার কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমার লোম খাড়া হয়ে গেল। আমার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। একটু আগে যা দেখেছি, তারপরে এই লাশের সাথে 1 সেকেন্ডও একা থাকার সাহস আমার ছিল না। যদি কবির চলে যায়, তবে আমি এখানে একা কি করব? এই চিন্তা করতেই আমার শ্বাস আটকে আসার উপক্রম হলো। কবির আমার দিকে তাকালো। ওর চোখেও ছিল একই ভয়। আমরা দুজনেই না বলে একে অপরের মনের কথা বুঝে গেলাম, কিন্তু পুলিশের হুকুম অমান্য করার সাহস আমাদের ছিল না। কনস্টেবল আবার ধমকের সুরে বলল, কি হলো? তাড়াতাড়ি এসো। কবির অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো।
আমি অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। ও যখন কনস্টেবলের সাথে চলে যেতে লাগলো, আমি দেখলাম ওরা হাসপাতালের মূল বিল্ডিংয়ের দিকে যাচ্ছে। মর্গ থেকে মূল বিল্ডিংয়ের দূরত্ব প্রায় 100 গজের মতো। আমি চোখের পলক না ফেলে ওদের দূর থেকে দূরে যেতে দেখছিলাম। ধীরে ধীরে ওরা দুজন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল এবং আমার দৃষ্টির আড়ালে চলে গেল। সাথে সাথেই ভয় যেন আক্ষরিক অর্থেই আমার আত্মাকে চাপড়ে ধরল। আমি একবার লাশের দিকে তাকাই, আবার জানালার বাইরে তাকাই, এই আশা করি যে কবির বা অন্য কেউ যদি ফিরে আসে। প্রতিটা সেকেন্ড আমার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল। চৌকিদারও এখনো ফিরে আসেনি। আমি ভেতরে প্রচন্ড অস্থিরতা নিয়ে বসেছিলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি লাশটা আবার নড়ে উঠবে। হঠাৎ বাইরে থেকে খটখট একটা শব্দ হলো। আমি চমকে দরজার দিকে তাকালাম, কেউ নেই। আমার ভয় এবার 1000 গুণ বেড়ে গেল। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ঠিক সেই সময় চৌকিদার ফিরে এলো। তাকে দেখে আমি যেন হাতে প্রাণ ফিরে পেলাম। একটু স্বস্তি লাগলো। সে পেছনের জানালাটা হাত দিয়ে চেক করতে করতে বলল, এই জানালাটা খোলা কেন? আর ওই তোমার সাথে যে ছেলেটা ছিল কোথায় গেল? আমি কাঁপা কাঁপা গলায় তাকে সব বললাম। আপনি যখন গেলেন তখন পুলিশ এসেছিল, তার সাথেই গেছে। কিন্তু আমার বন্ধু এখনো ফিরছে না কেন? চৌকিদার আমার কথা শুনে শান্ত গলায় বলল, আরে এতে ঘাবড়ানোর কি আছে? এটা পুলিশ কেস। মৃতের ছেলে, তাই হয়তো জিজ্ঞাসাবাদ বা কাগজপত্রের জন্য নিয়ে গেছে। হাসপাতালের আশেপাশে আছে ওরা, চিন্তা করো না, তোমার বন্ধু চলে আসবে। তার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলেও আমার মন মানছিল না। সে বলল, জানলাটা বন্ধ করে দেই, নাইলে মশা ঢুকবে। খট করে শব্দ তুলে সে জানালাটা বন্ধ করলো এবং নিজের চেয়ারে গিয়ে বসলো। তারপর চোখ বন্ধ করে ঘাড় পেছনে হেলিয়ে সে আরাম করে বসার ভঙ্গি করলো। আমি এতই ভীত ছিলাম যে তাকে এটাও বলতে পারলাম না। মনে মনে তাকে উদ্দেশ্য করে বলছিলাম, চাচা আমারও বাইরে যাওয়া দরকার, আমি এখানে থাকবো না। কিন্তু আমি আবার সেই লাশের সাথে একা জেগে রইলাম, আর চৌকিদার এক প্রকার ঘুমিয়েই পড়ল। করিডোরের পেছনের ওই অন্ধকার জায়গাটাতে একটা টিউব লাইট ছিল। লাইটটা অদ্ভুত আচরণ করছিল। এটা আপনা আপনি জ্বলে উঠছিল, আবার 2-3 মিনিট পর অদ্ভুত চরচর শব্দ করে নিভে যাচ্ছিল। গত 15 মিনিট ধরে এই আলো আঁধারির খেলা চলছে। এই ভৌতিক পরিবেশ আমার ভয়কে আরো গভীর করে তুলল। আরো 10-15 মিনিট কেটে গেল, কিন্তু এখন আমার মনে হতে লাগলো সময় যেন থমকে গেছে। আমি বারবার চেষ্টা করছিলাম লাশের দিকে না তাকানোর, কিন্তু আমার অবাধ্য চোখ বারবার ওই সাদা চাদরের দিকেই চলে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সমস্ত মনোযোগ ওই চাদরে আটকা পড়ে গেছে। মনের গহীনে একটাই আতঙ্ক, যদি ওটা আবার নড়ে ওঠে। এবং আমার সেই ভয় সত্যি প্রমাণিত হলো। হঠাৎ সেই লাশটা আপনা আপনি কাঁপতে শুরু করলো। এবার আর হালকা নড়াচড়া নয়, মনে হলো কেউ যেন ওটাকে ধরে জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে। এবার কাঁপুনিটা আগের চেয়ে অনেক বেশি, অনেক তীব্র। মনে হচ্ছিল চাদরের নিচ থেকে কোনো প্রাণী ছটফট করছে, বাঁচার জন্য হাত পা ছুটছে। স্ট্রেচারটা এত জোরে নড়ছিল যে সেটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খটখট শব্দ করছিল। এই দৃশ্য দেখে আমার সহ্য ক্ষমতা ভেঙে গেল। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে চৌকিদারকে ডাকতে লাগলাম, চাচা, ও চাচা, দেখেন কি হচ্ছে, উঠুন প্লিজ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার আমার কোনো ডাকই শুনতে পাচ্ছিল না। তার তরফ থেকে কোনো সারা শব্দ এলো না। সে যেন কোনো লাশের মতোই চেয়ারে অসাড় হয়ে পড়ে আছে। আমি করিডোরের এক অন্ধকার কোণে বসেছিলাম। মাঝখানে স্ট্রেচারে সেই লাশ, আর তার ওপাশে চৌকিদার। আমার এত সাহস হচ্ছিল না যে উঠে তার কাছে যাই, কারণ মাঝখানে ওই ভয়ঙ্কর বাধাটা পার হতে হবে। ভয়ে আমি ওই কোণেই কুঁকড়ে রইলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। একদিকে লাশেরই তাণ্ডব, অন্যদিকে চৌকিদারের এই অস্বাভাবিক ঘুম। দুয়ে মিলে আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছিল। আমি ভাবছিলাম, চৌকিদার কি আসলেই শুনতে পাচ্ছে না, নাকি সেও মারা গেছে? কয়েক মুহূর্ত বা 1-2 মিনিট পর লাশের সেই উদ্দাম নড়াচড়া আবার থেমে গেল। আমি সামান্য সাহস সঞ্চয় করলাম। খুব ধীরে দেয়াল ঘেঁষে পা ফেলে লাশের কিছুটা কাছে কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে চৌকিদারকে আবার ডাকলাম, চাচা, ও চাচা, উঠুন না। কোনো উত্তর নেই।
আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। একটা মৃত শরীরের এমন আচরণ দেখে আমার সমস্ত সাহস, যুক্তি, বিশ্বাস সব ধূলিসাৎ হয়ে গেছিল। আমি নিজেকে সবসময় সাহসী ভাবতাম, ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আজ যা দেখছি তা কোনো বিজ্ঞান বা যুক্তির ব্যাখ্যায় পড়ে না। আমি বিড়বিড় করে সূরা ফালাক, সূরা নাস পড়তে লাগলাম, কিন্তু আমার ঠোঁট কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম, হাত পা অবশ হয়ে আসছে। মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি এই লাশ এখন উঠে দাঁড়ায়, যদি হঠাৎ চাদরটা সরিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। এই কথা ভাবতেই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো রক্ত জমে বরফ হয়ে গেছে। ওই করিডোরটা এখন আমার কাছে একটা বিশাল কফিনের মতো মনে হচ্ছে, আর আমি সেই কফিনে আটকা এক জীবন্ত মানুষ। তখন হঠাৎ মনে পড়ল আমার পকেটে ফোন আছে। আমি কাঁপতে থাকা হাতে পকেট থেকে মোবাইল বের করলাম, কবিরকে কল করলাম, কিন্তু তার ফোন বন্ধ। আমি বারবার চেষ্টা করলাম, প্রতিবারই সেই যান্ত্রিক কণ্ঠস্বর, সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। এবার ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করলো। মনে হলো এই লাশ এখন এমন কিছু করবে যা দেখে আমি হয়তো ভয়ের চোটে মারাই যাব। আমি চোখ বন্ধ করে ফেললাম আর প্রাণপণ আল্লাহকে ডাকতে লাগলাম। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, আমার ডিউটি শেষ, ঘুমোতে যাচ্ছি, লাশ ছেড়ে কোথাও যেও না। আমি ঝট করে চোখ খুলে তাকালাম, চৌকিদারের চেয়ার ফাঁকা। আমি এদিক ওদিক তাকালাম এবং দেখলাম সে ওই করিডোরের অন্ধকার অংশের দিকে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডাকার জন্য মুখ খুললাম, কিন্তু তার আগেই তার ছায়াটা অন্ধকারে মিশে গেল। আমি শুধু ফিসফিস করে বলতে পারলাম, চাচা। তারপর একটা দরজা খোলার এবং বন্ধ হওয়ার শব্দ পেলাম। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম এই করিডোর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ওই দিকে। স্ট্রেচারটা এমনভাবে রাখা ছিল যে তার পাশ দিয়ে যাওয়ার মতো খুব সামান্য জায়গায় অবশিষ্ট। জায়গাটা আগে থেকেই সরু, তার উপর আশেপাশে কিছু ভাঙা চেয়ার আর বাক্স পড়ে আছে। অর্থাৎ আমি একদিকে, মাঝখানে ওই লাশ, আর অন্যদিকে বের হওয়ার সেই অন্ধকার গলি। আমার হৃদস্পন্দন তখন গলার কাছে উঠে এসেছে। আমি বুঝতে পারছিলাম এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। মাথায় তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে। ওই লাশের পাশ দিয়ে দৌড়ে অন্ধকার গলিতে ঢুকতে হবে। আমি দেয়াল ঘেঁষে নিঃশব্দে পা ফেলে লাশের পাশ দিয়ে এগোনোর চেষ্টা করলাম। করিডোরের সেই টিপ টিপ করা লাইট, হিমশীতল বাতাস আর লাশের গায়ের সেই আঁশটে গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা নরকের মতো মনে হচ্ছিল। আমি স্ট্রেচারটাকে খুব সাবধানে একটা পাশ কাটানোর চেষ্টা করলাম, যাতে বের হওয়ার মতো একটু জায়গা থাকে। আমি খুব সাবধানে দম বন্ধ করে লাশের পাশ দিয়ে যাচ্ছিলাম। ঠিক যখন আমি লাশের সমান্তরালে পৌঁছালাম, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার শার্টের কোণাটা খুব শক্ত করে খামচে ধরলো। আমার হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমার গলা দিয়ে একটা অস্ফুট গোঙানি বের হলো। আমি সেই মুহূর্তে নিজের সর্বশক্তি দিয়ে একটা ঝাটকা মেরে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হায়, আমার সেই ঝাটকায় স্ট্রেচারটা প্রচণ্ড জোরে দুলে উঠল এবং আমিও ভারসাম্য হারিয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে আমি সোজা গিয়ে পড়লাম ওই লাশের ওপর। আমার শরীরটা যখন লাশের সংস্পর্শে এলো, মনে হলো আমি কোনো বরফের চাইয়ের ওপর পড়েছি। এত ঠান্ডা, এত শক্ত। আমি ছিটকে সরে আসার চেষ্টা করলাম, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আমার পিঠটা পেছনের দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেলো। পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম, কিন্তু ব্যথার চেয়ে আতঙ্কে আমি তখন দিশেহারা। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। আমি দেয়ালে উন্মত্তের মতো থাপড়াতে লাগলাম, এত জোরে যে আমার হাতের চামড়া ছড়ে গিয়ে রক্ত বের হয়ে এলো। কিন্তু আমার সেই চিৎকার যেন ওই করিডোরের 4 দেয়ালের ভেতরেই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। কোনো সাহায্য এলো না। তারপর আমি লাশের দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। এখন লাশটা শুধু কাঁপছে না, তার শরীরটা এমনভাবে মোচড় খাচ্ছে যেন হাড় গোড় সব ভেঙে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার চিৎকার করার শক্তি লোপ পেল। আমার চোখ বড় বড় হয়ে গেল, চোখের পাতা ফেলারও ক্ষমতা হারিয়ে ফেললাম। কবিরের বাবার
সেই পরিচিত স্নেহমাখা মুখটা এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তুতে পরিণত হয়েছে। জীবনে কখনো কোনো মৃতদেহকে আমি এভাবে নড়তে দেখিনি। পরিবেশটা এত নিস্তব্ধ আর ভয়ানক ছিল যে কোনো মানুষের আত্মা শুকিয়ে যাবে। কিন্তু এর পরের ঘটনা ছিল আমার কল্পনারও অতীত। এবার লাশটা নড়তে নড়তে মনে হলো যেন উঠে বসার চেষ্টা করছে। গলা দিয়ে ঘর ঘর জাতীয় একটা আওয়াজ শুরু হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার শরীর আর মন কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি দেয়ালের সাথে মিশে গিয়ে বসে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি ছড়ছে। আমি দেখলাম সেই চূড়ান্ত বিভীষিকা, আমার চোখের সামনে সেই লাশ যেটা এতক্ষণ ছটফট করছিল, খুব কষ্টে যেন উঠে বসতে চাইছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সামনে সেই মানুষটা যার লাশ আমি আর কবির ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার চিন্তা শক্তি লোপ পেল। মনে হলো এই দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়া অনেক সহজ। আমি এতই ভীত হয়ে পড়েছিলাম যে কোনো দোয়া কালামও মাথায় আসছিল না। আমার শরীর আর নিজের ভার বহন করতে পারছিল না। আমার মনে আছে আমি বসে থাকা অবস্থাতেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিলাম। সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি জানি না আমি কতক্ষণ ওই করিডোরে ওই ভয়ঙ্কর ছায়ার সাথে বেহুঁশ হয়ে পড়েছিলাম। 1 মিনিট, 10 মিনিট, নাকি 1 ঘন্টা, আমার কোনো ধারণা নেই। কিন্তু আমার যখন জ্ঞান ফিরল তখন চারিদিক নিস্তব্ধ। চোখ খোলার আগেই আমার মস্তিষ্কে সেই শেষ দৃশ্যটা গেঁথে গিয়েছিল। ভয়ে আমার শরীর তখনও কাঁপছে। আমি ভাবছিলাম আমি কি এখনো বেঁচে আছি। ধীরে ধীরে চোখ মেললাম, আর যা দেখলাম তাতে আমার মনে হলো, ইস, যদি জ্ঞানটা না ফিরত। কারণ আমি অজ্ঞান হওয়ার আগে কবিরের বাবার লাশটাকে যে অবস্থায় দেখেছিলাম এখনো ঠিক সেই অবস্থায় সে আছে, স্থির, কিন্তু তার ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার চিৎকার শেষ হওয়ার আগেই লাশটা আবার নড়ে চড়ে উঠল। আমার মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, লাশটা কি আমার দিকে এগিয়ে আসছে? আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম, চাচা। তারপর আবার সব অন্ধকার। আমি দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে আমি দেখেছিলাম সেই ছায়াটা যেন আমার দিকে ঝুঁকে আছে। টিউবলাইটটা একবার জ্বলছে, একবার নিভছে। দ্বিতীয়বার যখন আমার জ্ঞান ফিরল তখন আমার নাকে হাসপাতালের সেই পরিচিত ঔষধের গন্ধ। আমি চোখ খুলে তাকালাম, দেখলাম আমি বেডে শুয়ে আছি। আমার পাশে একটা চেয়ারে কবির বসে আছে। তার চোখ মুখে গভীর উদ্বেগ আর দুশ্চিন্তার ছাপ। আমি চোখ খুলতে লাফিয়ে আমার কাছে চলে এলো। কামাল, তুই ঠিক আছিস? ওকে দেখা মাত্রই আমি টুকরে কেঁদে উঠলাম। আমার শরীর তখনও জ্বরের ঘোরের মতো কাঁপছিল। আমি রাগ, অভিমান আর ভয় মিশ্রিত গলায় বললাম, তুই তুই আমাকে ওই মর্গের নরকে একা ফেলে চলে গেলি? আমি তোকে কতবার কল করেছি, তুই ফোন ধরিসনি। তুই জানিস না আমার সাথে কি হয়েছে। আমার অবস্থা দেখে কবির বুঝতে পারলো যে খুব খারাপ কিছু ঘটেছে। সে বলল, ভাই প্লিজ শান্ত হ, আমার কথা শোন। পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। ওরা আমাকে ছাড়ছিল না। আমার মোবাইলও জমা নিয়েছিল। আমি সত্যি বলছি, আমি তোকে কল করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে কোনো সুযোগই দিল না। এরপর আমি কাঁদতে কাঁদতে ওকে পুরো ঘটনা বললাম, সেই করিডোরের প্রতিটা মুহূর্ত। আমি যখন কথাগুলো বলছিলাম কবিরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ও আমার কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হয়তো ভাবছিল বাবার শোকে আর মর্গের ভুতুরে পরিবেশে আমি হ্যালুসিনেশনে ভুগছি। হয়তো ভয় আর ট্রমা থেকে আমি সব কল্পনা করছি। কিন্তু আমার শারীরিক অবস্থা, আমার লাল হয়ে যাওয়া চোখ, আমার অনিয়ন্ত্রিত কাঁপুনি দেখে ও কোনো প্রতিবাদ করল না। ও আমার হাত ধরে বলল, মাফ করে দে দোস্ত। আমি যদি বিন্দুমাত্র জানতাম এমন কিছু হবে তাহলে যেতাম না।
এরপর কবির নিজেই আমাকে আমাদের মেসে পৌঁছে দিল। ও আমাকে বেশ কয়েকদিন নিজের কাছে রেখেছিল। পরে ও আবার হাসপাতালে গিয়েছিল বাবার ডেথ সার্টিফিকেট আনার জন্য এবং বাকি ফর্মালিটিস শেষ করার জন্য। কিন্তু আমি আর কোনো দিন স্বাভাবিক হতে পারিনি। দীর্ঘদিন আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে হয়েছে, কারণ সবার কাছে এটা ছিল আমার মনের ভুল বা হ্যালুসিনেশন। ডাক্তার বলতেন আমি যা দেখেছি ওটা ছিল রিগর মর্টিস, অর্থাৎ মৃত্যুর পর বেশি শক্ত হয়ে যাওয়ার ফলে লাশের হাত পা নড়ে ওঠা বা বেঁকে যাওয়া। কিন্তু আমি জানি আমি কি দেখেছি। কোনো বিজ্ঞানী